করোনা চিকিৎসায় পর্যাপ্ত নয় আইসিইউ এবং আইসোলেশন বেড। সংক্রমণ বাড়লে তীব্র সংকটের আশঙ্কা, ব্যাপক টেস্টের পরামর্শ বিশেষজ্ঞদের। লকডাউনের সুযোগে ডাকাতি বেড়েছে রাজধানী ও আশপাশে। পিপিই ও পুলিশের পোশাকে বাড়ি ঢোকার চেষ্টা, বিশেষ সতর্কবার্তা পুলিশের। জানা যায় লাখো মানুষের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় ৮ গ্রাম লকডাউন। পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় সরাইল থানার ওসি প্রত্যাহার। দেশে করোনা আক্রান্ত ২,০০০-এর বেশি। ঢাকা মেডিকেলে সাবেক সাংসদের ছেলের মৃত্যু। বিশ্বে মৃত্যু ১,৬০,০০০-এর বেশি। করোনার দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ। সংক্ষিপ্ততম সংসদ অধিবেশন জানালেন প্রধানমন্ত্রী। সারা বিশ্বের নিহতদের স্মরণে শোক। করোনায় লকডাউন পরিধি বাড়ছেই, নির্দেশনা মানার ক্ষেত্রে অসতর্কতা। কঠোর অবস্থানে ডিএমপি, ঘরে রাখাতে তৎপর সশস্ত্র বাহিনীও। করোনায় সম্মুখ যোদ্ধাদের সাহস যোগাতে মহাতারকাদের ভার্চুয়াল কনসার্ট আজ। প্রাপ্ত অর্থ ব্যয় হবে সংকট মোকাবেলায়। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছে আমি সজল দাস। সারা দেশে করোনা চিকিৎসায় আইসোলেশন বেড প্রস্তুত ৬,৭২৬টি, আইসিইউ বেড ১৯২টি। নির্মাণ প্রক্রিয়ায় আছে আরও কয়েক হাজার বেড। বিশেষজ্ঞরা বলছেন, করোনার ভয়াবহতা ঠেকাতে এই পরিসংখ্যান কোনোভাবেই পর্যাপ্ত নয়। সংক্রমণ ব্যাপকতর হলে হুমকির মুখে পড়তে পারে মারাত্মক ঝুঁকিতে থাকা রোগীরা। রোগতত্ত্ব বিশেষজ্ঞদের পরামর্শ, বিপর্যয় মোকাবেলায় ব্যাপক হারে নমুনা সংগ্রহ আর টেস্টের মাধ্যমে আলাদা করতে হবে সংক্রমিতদের। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। প্রাণঘাতী ভাইরাস করোনা জ্যামিতিক সংখ্যায় ছড়াচ্ছে মানুষ থেকে মানুষে, দেশ থেকে দেশে। সংক্রমণের ব্যাপকতায় লণ্ডভণ্ড হচ্ছে এক এক দেশ। বাংলাদেশেও সংক্রমণের ১ মাস পেরোতেই ফুঁসে উঠেছে এই ভাইরাস। আক্রান্ত ছাড়িয়েছে ২,০০০, প্রাণ কেড়ে নিয়েছে ৮০-র বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি সংক্রমণের চূড়ায় পৌঁছাতে সময় লাগবে আরও ১ মাস। এই অবস্থায় বিপর্যয় মোকাবেলায় আছে কি সেই প্রস্তুতি? আমাদের যে চিকিৎসার হাসপাতালের শয্যা সংখ্যা জনসংখ্যা অনুপাতে কিন্তু যথেষ্ট নয়, এবং এই ধরনের জরুরি পরিস্থিতিতে জরুরি রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সেটাও আমাদের সন্তোষজনক নয়। দেশে ৮ বিভাগ মিলিয়ে ৬,৭২৬টি আইসোলেশন বেড, ১৯২টি আইসিইউ বেড এখন পর্যন্ত প্রস্তুত। বিপরীতে ঝুঁকিতে আছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, যাদের ১৫০ জনের বেশি এখনো করোনায় আক্রান্ত। আমরা চিকিৎসকরা বা নার্সরা বা অন্যান্য কর্মচারীরা, তাদের সংখ্যা কতটা আছে এবং সংখ্যা কম থাকলে অন্যখান থেকে নিয়ে আসা, প্রয়োজনে সাময়িকভাবে নিয়োগ দেওয়া, এইভাবে যদি আমরা একটা কর্মপরিকল্পনা তৈরি করি, তাহলে আমি মনে করি আমাদের সমস্যা যত বড়ই হোক না কেন, কিভাবে ব্যবহার করতে পারি সেই দিকে আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত। রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, সবার আগে দরকার ব্যাপক হারে নমুনা সংগ্রহ ও টেস্ট করে সংক্রমিতদের আলাদা করা। তাহলে ঠেকানো যাবে সামনের বিপর্যয়। আমরা হাসপাতালগুলোকে অবশ্যই প্রস্তুত করব, কিন্তু আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে যেন রোগীর ঢল আমরা এখানে নিয়ন্ত্রণ করতে পারি। একই সাথে চিকিৎসকদের নিরাপত্তায় প্রস্তুত রাখতে হবে পর্যাপ্ত পিপিই ও উন্নত ব্যবস্থাপনা। এখানে আমাদের ১.৫ লক্ষ ২ লক্ষ যে স্বাস্থ্য সেবাদানকারী আছেন, তাদের জন্য নিরবচ্ছিন্ন আপনার পিপিই লাগবে। তার মানে আপনি ধরতে পারেন প্রত্যেক দিন ২ লক্ষ পিপিই লাগবে। তারা আক্রান্ত হলে কিন্তু আমাদের সেবাদানকারীর সংখ্যা ক্রমান্বয়ে কমে আসবে, এবং অনেক প্রশিক্ষিত যারা সেবাদানকারী তারা যদি চলে যান, তখন কিন্তু আমাদের একটা সমস্যা হবে। এবং করোনা মোকাবিলায় আতঙ্কিত না হয়ে সামান্য লক্ষণেই চিকিৎসকদের পরামর্শ নিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রাণঘাতী করোনা প্রাদুর্ভাবে অঘোষিত লকডাউনে সারা দেশ, আর এই সুযোগে রাজধানী ও এর আশপাশের এলাকায় বেড়েছে ডাকাতি। সুরক্ষা সরঞ্জাম, পিপিই এবং পুলিশের পোশাকও ব্যবহার করছে ডাকাতরা। এই অবস্থায় জনগণকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। করোনার প্রাদুর্ভাবে অনেক এলাকা লকডাউন। অঘোষিত লকডাউনে পুরো দেশ। সন্ধ্যা ৬টার পর রাস্তায় তেমন কাউকে চোখে পড়ে না। আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতা অথবা অ্যাম্বুলেন্সের শব্দ মেলে মাঝে মাঝে।
এই অবস্থায় রাজধানীতে বেড়েছে অপরাধ। সিসি ক্যামেরার ফুটেজে মেলে কিছুদিন আগের রাজফার্মার ডাকাতি। রাজধানী সহ আশপাশের জেলায় পিপিএ পরে ডাক্তার স্বাস্থ্যকর্মী সেজে বাড়ি ডাকাতির ঘটনাও ঘটছে। পুলিশের পোশাকও ব্যবহার করছে তারা। এমন পরিস্থিতির মুখোমুখি হলে বাসার মূল ফটকের গেট না খুলে দ্রুত থানায় জানানোর পরামর্শ দিয়েছে ঢাকা জেলা পুলিশ। এক বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের পক্ষ থেকে এই বার্তা দেয়া হয়। পুলিশ সদর দপ্তর থেকেও আরও সচেতনতার পরামর্শ দেওয়া হয়েছে মানুষকে। উদ্ভূত করোনা পরিস্থিতিতে রাস্তাঘাট প্রায় জনমানবশূন্য হয়ে পড়েছে। এক শ্রেণীর দুষ্কৃতিকারী এই সুযোগটি কাজে লাগাচ্ছে। এছাড়া ফার্মেসিগুলোয় পুলিশের টহল জোরদার করা হয়েছে। যে ওষুধের দোকান খোলা থাকে সেগুলোকে টার্গেট করছে কেউ কেউ। দু একটি ঘটনা ঘটেছে, এই বিষয়ে আমরা সতর্ক রয়েছি। আমাদের টহল জোরদার করেছে ওষুধের দোকান কেন্দ্রিক, এবং আমরা পাশাপাশি এই ব্যবসার সাথে জড়িত সকলকে সতর্ক করেছি, খুব প্রয়োজন না হলে কাউকে ভেতরে যেন ঢুকতে না দেয়। এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। নির্দেশনা না মেনে করোনা পরিস্থিতির মাঝে ব্রাহ্মণবাড়িয়ায় জানাজার নামাজে লাখো মানুষের উপস্থিতির পর 8টি গ্রাম লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। শনিবার সকালে জেলার সরাইল উপজেলায় লকডাউনের তোয়াক্কা না করে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়েরের জানাজায় অংশ নেন প্রায় 1 লাখ মানুষ। এ নিয়ে প্রায় সব মহলে তীব্র সমালোচনার পর প্রশাসন লকডাউনের সিদ্ধান্ত নিল। ওই গ্রামগুলোর মানুষদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করবে পুলিশ। জমায়েত ঠেকাতে ব্যর্থ হওয়ায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেনকেও প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। মাসুক হৃদয়, তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এই ছবি দেখলে কে বলবে করোনা সংক্রমণের চতুর্থ স্তরে বাংলাদেশ, যেখানে প্রতিনিয়তই নতুন শনাক্ত রোগীর পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারী শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মার্কসপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। জানাজায় নামাজ পড়ানোর উদ্দেশ্যে মরদেহ শনিবার সকালে বেরতলা এলাকার জামিয়া রহমানিয়া মাদ্রাসা মাঠে আনা হয়। দলে দলে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ বেরতলা এলাকায় জড়ো হন। মাদ্রাসার মাঠে জায়গা না হওয়ায় ঢাকা সিলেট মহাসড়কের অন্তত 2 কিলোমিটার অংশে জানাজায় অংশ নেয় মানুষ। জানাজা শেষে মাদ্রাসা প্রাঙ্গণেই তার মরদেহ দাফন করা হয়। দায়িত্বহীনতা নাকি জুবায়ের অনুসারীদের সঙ্গে আপোষ? প্রশ্ন উঠেছে লকডাউনের মধ্যেও এত মানুষ কিভাবে জড়ো হলেন। সমালোচনার মুখে শনিবার বিকেল 5টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই মাদ্রাসার পার্শ্ববর্তী কয়েক গ্রাম লকডাউন ঘোষণা করে প্রশাসন। এসব গ্রামের মানুষদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পুলিশও মোতায়েন থাকবে। গেল 11 এপ্রিল থেকে ব্রাহ্মণবাড়িয়াকে লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। আর বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় 16 এপ্রিল পুরো দেশকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করে সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাবলুন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাসের আরও খবর। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 9 জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 84 জন। নতুন করে 306 জন শনাক্ত হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে 2144 জন। শনিবার করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইইডিসিআর এর পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা। আরও জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। নতুন দিন মানেই যেন মৃত্যুর মিছিলে নতুন নতুন মুখ, সেই সাথে দ্রুতগতিতে দীর্ঘ হচ্ছে আক্রান্তের সংখ্যাও। 24 ঘন্টার হিসেবে শনিবারের দেয়া তথ্যে মৃত্যু হয়েছে আরও 9 জনের। এ নিয়ে মোট মৃত্যু 84 জনের। আক্রান্তের সংখ্যায় যোগ হয়েছে আরও 306 জন। সব মিলিয়ে করোনায় আক্রান্ত 2144 জন। তবে এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 8 জন। সর্বমোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা গত 24 ঘন্টায় 306 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 9 জন। পরপর দুটো পরীক্ষায় সংক্রমণ নেই এরকম চিহ্নিত ব্যক্তির সংখ্যা 8, সর্বমোট 66 জন। 24 ঘন্টায় 2114টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন 500 জনের বেশি, বাকিরা বাসায় কোয়ারেন্টাইনে। এর মধ্যে আইসিইউ সাপোর্টে 27 জন। গত 24 ঘন্টা আইসোলেশনে আছে 66 জন এবং বর্তমানে আছে
599 জন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 24 ঘন্টায় 32 জন এবং এ পর্যন্ত 512 জন আইসোলেশন মুক্ত হয়ে নরমাল স্বাভাবিক জীবনযাপন করছেন। 24 ঘন্টায় ঢাকার বাইরে বেশি সংক্রমিত নরসিংদী জেলায়। হ্যালো, ডক্টর হাবিবুর রহমান খান, হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24 ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তর। কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম খানের ছেলে আসিফ ইমরান খান মারা গেছেন। মেডিকেল রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছিল। তার বয়স ছিল 32 বছর। পরিবারের সবাই কানাডার নাগরিক। তার পরিবার তাকে বাংলাদেশে নিয়ে এসেছিল ফেব্রুয়ারি মাসে বিয়ে করাতে। বিয়েও হয়, শেষ পর্যন্ত মরণব্যাধি করোনা তাকে বাঁচতে দিল না। বিশ্বজুড়ে করোনার ভয়াবহতায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,60,000-এর ঘরে। এ পর্যন্ত মরণঘাতী এই ভাইরাস ছাড়িয়েছে 210টি দেশ ও অঞ্চলে। আক্রান্ত হয়েছে 23,23,000-এর বেশি মানুষ। সবচেয়ে বেশি নাজেহাল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে নতুন করে আরও 1,800-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ 7 লাখ ছাড়িয়েছে। বিপর্যস্ত পরিস্থিতি ফ্রান্সেও। দেশটিতে একদিনে 400-র বেশি মানুষের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে 19,000। আর ইতালিতে নতুন করে আরও 600 জনের প্রাণহানিতে ইউরোপের এই দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা 23,000 ছাড়িয়েছে। যুক্তরাজ্যে নতুন করে আরও 800-র বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে। আক্রান্ত আর মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং ব্রাজিলে। করোনা ভাইরাসে নতুন করে আবারও প্রায় 2,000 মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। উদ্ভূত পরিস্থিতিতে চাকরি হারিয়ে অনেকে পড়েছেন চরম অর্থ সংকটে। বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির অবস্থা বেশ শোচনীয়। সার্বিক অবস্থা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান, নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সুলতানা, কি অবস্থা সার্বিকভাবে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের, বিশেষ করে বাঙালি যারা প্রবাসীরা রয়েছেন তাদের অবস্থা জানতে চাই। সুলতানা। এখন পর্যন্ত আমেরিকাতে মৃত্যুর সংখ্যা প্রায় 39,000-এ পৌঁছে গেছে এবং আক্রান্ত 7 লাখ, প্রায় 8 লাখের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এরকম একটি অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব মরিয়া হয়ে উঠছেন দেশের অর্থনীতি এবং জনজীবন সচল করার জন্য। অনেকগুলো স্টেট এর মধ্যে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে গেছে। তারা বলছেন তাদের স্বাধীনতার জন্য, স্বাধীনতায় হস্তক্ষেপ, যে কারণে তারা চান যে 1 মাসের বেশি সময় ঘরে অবরুদ্ধ থাকার কারণে তারা অর্থনৈতিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত, মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন। তারা এই ঘরে থাকার স্টে হোম অর্ডারটি আর মানতে চাচ্ছেন না এবং এই বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছে। তার মাত্র 3 দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরিকল্পনা ঘোষণা করেছেন যে কিভাবে তিনি দেশ আবার সচল করতে চান। আজ কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হোয়াইট হাউসের যে করোনা ভাইরাস সংক্রান্ত টাস্ক ফোর্স রয়েছে সেখানে তিনি দাবি করেছেন যে আমেরিকায় প্রায় 39,000 মানুষের মধ্যে মারা গেছে এবং যত আক্রান্ত সেই জনসংখ্যা অনুপাতে ইউরোপের অনেক দেশের সেই মৃত্যুর হার কম জনসংখ্যা অনুপাতে তিনি বলছেন। এবং এখন বিশ্বজুড়ে সবচেয়ে আমেরিকাতেই মৃত্যুর হার সবচেয়ে বেশি, কিন্তু তিনি দাবি করছেন যে আসলে এই হার এখনো চায়নায় বেশি, কারণ জনসংখ্যা অনুপাতে যদি চিন্তা করা হয় সেক্ষেত্রে এটি খুব অন্যান্য দেশের তুলনায় আসলে কম, সেটি তিনি দাবি করছেন। এবং সেই সঙ্গে যে সমস্ত স্টেটের গভর্নররা এখনই তাড়াহুড়ো করে জনজীবন সচল করতে চাচ্ছেন না, তাদের প্রতি ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তিনি বলছেন যে আসলে ডেমোক্র্যাটরা দেশকে সচল করতে চায় না, দেশকে ক্ষতিগ্রস্ত করতে চায়, অর্থনীতি অচল করতে চায়, এরকম অভিযোগ তিনি তুলছেন। কিন্তু এরকম অবস্থার মধ্যেও এটাও বাস্তবতা যে প্রায় 22 মিলিয়ন মানুষ বেকার ভাতার জন্য আবেদন করেছে, যারা বেকার ভাতা পাওয়ার জন্য উপযুক্ত। এর বাইরেও অসংখ্য মানুষ আছে যারা আসলে হয়তো বেকার ভাতা পাওয়ার জন্য উপযুক্ত নন। ফলে সব মিলিয়ে দেশের অর্থনীতি তো বটেই, থেকে ব্যক্তিগতভাবে যে পরিমাণ ক্ষতির মুখে পড়ছেন এবং কতটা অর্থনৈতিক সংকটে পড়ছেন তা আসলে সামাল দেওয়া সত্যি খুব কঠিন হয়ে উঠেছে। যদিও এখানকার বেশিরভাগ স্টেটেই বিভিন্ন রকম হটলাইন দিয়ে যাদের খাদ্য সংকট রয়েছে তাদেরকে হটলাইনে কেউ যোগাযোগ করলে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন।
কিন্তু শুধু খাবার নয়, বাড়ি ভাড়া থেকে শুরু করে প্রত্যেকটা জীবনযাপনের জন্য অনেক আনুষঙ্গিক আর্থিক প্রয়োজন রয়েছে। যদিও এখানকার ফেডারেল সরকার যারা ট্যাক্স পেয়ার রয়েছেন তাদেরকে এরই মধ্যে ফেডারেল সরকারের সহায়তা যে তহবিল তারা ঘোষণা করেছিলেন যে যারা সিঙ্গেল তাদের জন্য $1200 এবং যারা দম্পতি $2400 এরকম এই হারে নির্ধারণ করেছিলেন তারা এর মধ্যে পৌঁছে দিয়েছেন। কিন্তু এই অর্থ আসলে এখানকার জীবনযাপনের জন্য খুবই সামান্য এবং এই অর্থ দিয়ে মানুষ কয়দিন চলবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। সেই সঙ্গে এখানে গ্রসারি গুলোতে সাপ্লাই চেইনে মারাত্মক ঘাটতি পড়েছে। অনেক গ্রসারিতে এখন আর খাবার দাবার পাওয়া যাচ্ছে না, যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দুজনই দাবি করছেন যথেষ্ট পরিমাণ গ্রসারি গুলোতে খাবারের সংকট নেই, তারা সাপ্লাই চেইন ঠিক রাখার ব্যবস্থা করেছেন। সেই সঙ্গে জনজীবন সচল করতে হলে বিশেষজ্ঞরা বলছেন আসলে গণহারে পরীক্ষা পদ্ধতিতে যেতে হবে, পরীক্ষা করা, যার সেই পরীক্ষায় যাদের সংক্রমণ রয়েছে তাদেরকে আইসোলেট করা এবং বাকিরা কাজ যোগ দেবে বা সামাজিক জীবনযাপনে যেভাবে করে চলতো সেভাবে করে করবে। এই প্রক্রিয়ার জন্য আসলে যে পরিমাণ গণহারে পরীক্ষা করা দরকার সেই পরীক্ষার কিট আসলে নাই এবং এই পরীক্ষা করার যে কিট গুলো এগুলো সব স্টেটের গভর্নর ফেডারেল সরকারের কাছে সহায়তা চাইতে হবে। ফেডারেল সরকার বলছেন যে এগুলো আসলে স্টেট দায়িত্ব। এরকম একটি রাজনৈতিক দ্বন্দ্বের মধ্য দিয়ে আসলে এখনকার কাটাতে। সুলতানা রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী সুলতানা রহমান নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছিলেন, জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি। করোনা দুর্যোগের কারণে সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় অনুষ্ঠিত হলো সংসদের সংক্ষিপ্ততম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার কারণে সারা পৃথিবীতে দুর্ভিক্ষ হলেও বাংলাদেশে যেন এর প্রভাব না পড়ে সেজন্য 3 বছরের অর্থনৈতিক পরিকল্পনা করছে সরকার। শাহ আলী জয়ের রিপোর্ট। বিশেষ করে 2001-এর সংসদ সদস্যদের উপস্থিতি হাতে গোনা, আসন বিন্যাসে নিশ্চিত করা হয়েছে সামাজিক দূরত্ব। কোরাম সংকট পূরণে অধিবেশনে উপস্থিত ছিলেন শুধুমাত্র ঢাকা ও এর আশেপাশের সংসদ সদস্যরা এবং ঢাকায় অবস্থানরত মন্ত্রিসভার সদস্যরা। করোনার কারণে অনুষ্ঠিত একাদশ সংসদের 7ম অধিবেশনের ব্যাপ্তি ছিল মাত্র 1.25 ঘন্টা এবং সংসদ আহ্বান কাজে রাষ্ট্রপতি সংক্ষিপ্ত কার্যসূচিতে শোক প্রস্তাব নিয়ে আলোচনার পর সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সারা পৃথিবীর মতো বাংলাদেশেও চলছে এক অস্বাভাবিক পরিস্থিতি। সারা বিশ্বে কত শক্তিশালী দেশ, কত তাদের শক্তিশালী অস্ত্র, কোনো কিছু কাজে লাগলো না। একটা ভাইরাস, তা চোখেও দেখা যায় না, কিন্তু তার কারণে সারা বিশ্ব আজকে স্থবির। প্রধানমন্ত্রী জানান, দেশে করোনা শনাক্তের পর্যাপ্ত কিট মজুদ রয়েছে। এ পর্যন্ত 92,000 পরীক্ষার কিট সংগ্রহ করা হয়েছে, 20,000 বর্তমানে সেটা বিতরণ করা হয়েছে এবং 72,000 মতো মজুদ রাখা হয়েছে। আর এই কিট সরবরাহ অব্যাহত রয়েছে। কাজে এটা অনেকে আশঙ্কা করেন যে অভাব হওয়ার কোনো লক্ষ্য নেই, কারণ 72,000 মতো আমাদের সংগ্রহে আছে, আমরা সেটা ব্যবহার করে যাচ্ছি। দুস্থদের জন্য আরো 50 লাখ রেশন কার্ড বিতরণ করার পরিকল্পনার কথা জানিয়ে সরকার প্রধান বলেন, দেশের 5 কোটি মানুষকে খাদ্য সহায়তার আওতায় আনবে সরকার। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে অনেকেই বলছে সারা বিশ্বে ব্যাপক হারে দুর্ভিক্ষ দেখা দিতে পারে, কিন্তু আমাদের তো মাটি আছে, উর্বর মাটি, আমাদের মানুষ আছে, আমরা খাদ্যের সংসম্পন্ন। যে আমাদের এই মাটিতে আমরা যদি ফসল ফলাই, তরি তরকারি, ফল মূল, যে যা পারেন, সে টবে করেন, ছাদে করেন বা একটু জমিতে করেন, সবাই কিছু না কিছু উৎপাদন করেন যেন আমাদের দেশে খাদ্যের জন্য অভাব না হয়। করোনা সংক্রমণ রোধে সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। N95 মাস্কের মোড়কে নিম্নমানের মাস্ক তৈরি করে JMI নামে এক প্রতিষ্ঠান। করোনা যুদ্ধে হাসপাতালগুলোয় ভুলবশত সরবরাহ করা হয় এই মাস্ক বিতর্কের মধ্যে এমন তথ্য দিয়েছেন কেন্দ্রীয় ঔষধাগার পরিচালক। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব বলছেন, ভুলের অজুহাত গ্রহণযোগ্য নয়। চিকিৎসক ও রোগীদের সুরক্ষায় এই ভুল অমার্জনীয়। তবে কর্তৃপক্ষ জানায়, এরই মধ্যে হাসপাতালে পাঠানো নিম্নমানের N95 মাস্ক ফিরিয়ে নেওয়া হয়েছে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের রিপোর্টে। এগুলো আসল N95 মাস্ক।
আর চিকিৎসকদের দাবি N95 মাস্কের মোড়কে ঠকিয়ে হাসপাতালগুলোয় দেওয়া হয়েছিল এই ধরনের মাস্ক, যেগুলো করোনা ভাইরাস প্রতিরোধী নয় বরং নিম্নমানের। গেল 1 এপ্রিল মাস্ক হাতে পাওয়ার পর মুগদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এগুলোর কার্যকারিতা নিয়ে পুনর্মূল্যায়নের সুপারিশ করে। কয়েকজন চিকিৎসক সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের মাস্কের কার্যকারিতা ও মান নিয়ে প্রশ্ন তুললে তাদের কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। এই বাস্তবতায় বিএম এর মহাসচিব বললেন, মাস্কের মোড়কে শুধু N95 সিল মারা। তারা N95 মাস্কের আড়ালে মুড়োকে ওইগুলা তারা সারা বাংলাদেশে সাপ্লাই করছে। আমরা এই এফেক্টের ওয়ান অফ দ্য কারণ বাইর করছি যে দিস আর নট দ্য প্রপার মাস্ক। সুতরাং রোগীদের কাছ থেকে এগুলো ছড়াই যাচ্ছে আমাদের ডাক্তার এবং স্টাফদের। ডাক্তার সিএমএইটিও বলতেছে ভুলবশত দেওয়া হয়েছে, এটা N95 মাস্ক না। কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন, তারা জেএমআইকে কোনো কার্যাদেশ দেয়নি, তবে প্যাকেটের গায়ে লেখাটি ভুল ছিল। জেএমআই নরমালি আমাদেরকে যেগুলো দেয় তাদেরকে আমরা যে ওয়ার্ক অর্ডার দেই নাই, ওরা আমাদেরকে গ্লোভস দেয়, আমাদেরকে মাস্ক দেয়, নর্মাল মাস্ক, কিন্তু ভুল করে তারা একটা প্যাকেটের গায়ে তারা N95 দেখে, কিন্তু ভিতরে হচ্ছে নর্মাল মাস্ক। আমি পরিচালক হিসেবেও কিন্তু সবাইকে, যাদের কাছে এটা গিয়েছে, আমি তাদেরকে বলেছি যে এটা আসলে নর্মাল মাস্ক, এটা N95 না। এখন থেকে নিয়ে 15-20 দিন আগে এবং ভুল হয়ে গেছে, তারা এই যতগুলো মাস্ক দিয়েছে নর্মাল মাস্ক, এটা তারা উজ্জ্ব করে নিয়ে গেছে। যে প্রতিষ্ঠান এসব মাস্ক তৈরি করে সরবরাহ করেছে তার নাম জেএমআই, যার অবস্থান মুন্সিগঞ্জের গজারিয়ায়। চিকিৎসক সমাজ এটাকে ভুল মানতে নারাজ। N95 মাস্কের নামে নিম্নমানের মাস্ক সরবরাহ করে যারা এখন বলছে যে এটি ভুলক্রমে করা হয়েছে, তা আসলে গ্রহণযোগ্য নয়। যদি ভুলই হতো তাহলে যারা এই মাস্কের মান নিয়ে প্রশ্ন তুলেছিল তাদের কেন বদলি, শোকজ সহ নানা রকমের হয়রানি করা হলো? আমরা উচ্চ পর্যায়ের তদন্ত চাই এবং এই মাস্ক নামের যে প্রহসনটি করা হলো তার বিচার চাই। তবে কেন্দ্রীয় ঔষধাগারের পক্ষ থেকে জানানো হয়েছে সব মাস্ক ফিরিয়ে নেওয়া হয়েছে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে হেক্সেল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর। কঠোর বার্তার পরও করোনা নিয়ে সরকারের নির্দেশনা মানছেন না অনেক মানুষ। সামাজিক দূরত্ব ভেঙে ভিড় জমাচ্ছেন কাঁচাবাজার সহ টিসিবির নিত্যপণ্যের ট্রাকের সামনে। এই অবস্থায় আজ থেকে ঢাকা মহানগরীতে কড়াকড়ি আরোপ করেছে ডিএমপি। মানুষকে ঘরে রাখতে সারা দেশে কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন আলী তালুকদার। কোভিড-19 বা করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পক্ষ থেকে বারবার সামাজিক দূরত্ব নিশ্চিতের কথা বলা হলেও তা মানছেন না সাধারণ জনগণ। রাজধানীর মুগদা কাঁচাবাজারের চিত্রই বলে দেয়, করোনা নিয়ে সতর্কতা থাকলেও তার উল্টো পথে এখানকার বাসিন্দারা, যেখানে মানা হচ্ছে না কোনো সামাজিক দূরত্ব। রাজধানীর যাত্রাবাড়ি ও মিরপুর 2 নম্বরের পাইকারি কাঁচা বাজারের চিত্রও এক। সতর্কতা হিসেবে 3 ফুট দূরত্ব থেকে কেনাকাটার কথা নির্দেশনা থাকলেও তা মানছেন না কেউই। টিসিবির নিত্য পণ্যের ট্রাকগুলোতেও জড়ো হয়ে থাকতে দেখা যায়। অন্যদিকে লকডাউন ঘোষিত এলাকার বাসিন্দাদের মধ্যেও নেই কোনো সতর্কতা। সোশ্যাল ডিস্টেন্সটা যদি কেউ মেনটেন্স না করি, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা যদি রাস্তাঘাটে না নামি তাহলে আমরা কিভাবে চলবো? ভুলে গেছি আনতে, কাছাকাছি হয়ে পড়তেছে, মানুষের ভিড়ে ঠেলাঠেলির মধ্যে চলে আসতেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষদের করোনা নিয়ে সতর্ক ও সচেতন করতে টহল দিয়েছে সশস্ত্র বাহিনী। আজকে আমরা সকাল 10টা থেকে এই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি, জীবাণুনাশক ওষুধ ছিটানো, তার সাথে সাথে বিভিন্ন থেকে আমরা ত্রাণও দিচ্ছি। সতর্কতা ও সরকারের নির্দেশনা মানতে শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় ডিএমপি কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। দোকানে যদি কেউ ক্রয় বিক্রয় করতে যায় সেখানে সোশ্যাল ডিস্টেন্স, কেউ যদি ত্রাণ নিতে যান সেখানে সোশ্যাল ডিস্টেন্সের বিষয় থাকে। আরেকটি বিষয় রয়েছে যে আমরা দেখেছি যে বিষয় টিসিবির যে দোকানগুলো রয়েছে বিভিন্ন জায়গায়, সেখানে যাতে সোশ্যাল ডিস্টেন্স বজায় থাকে সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। মহানগরের 139টি ওয়ার্ডে ত্রাণ কমিটি গঠনের পাশাপাশি সামাজিক দূরত্ব ও ত্রাণ বিতরণে সরকারের নির্দেশনা মানতে কঠোর ভূমিকা পালন করবে ঢাকা মহানগর পুলিশ।
আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। করোনার সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে হাসপাতালগুলোয় কমেছে রোগীর সংখ্যা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সংক্রমণের ভয়ে খুব প্রয়োজন ব্যতীত রোগীরা হাসপাতালমুখী হচ্ছেন না। আর রোগীরা বলছেন সাধারণ অসুখে টেলিমেডিসিনই একমাত্র ভরসা। বিস্তারিত রিশাদ হাসানের রিপোর্টে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন যে হাসপাতালের বহির্বিভাগে গড়ে ৬,০০০ রোগী আসেন, সেখানে দিনভর অপেক্ষার পর মিলছে হাতে গোনা রোগীর সন্ধান। এমন চিত্র দেশের প্রায় সব হাসপাতালেই। জরুরি বিভাগ, বহির্বিভাগ ও আন্তঃবিভাগ মিলিয়ে তৈরি হচ্ছে না রোগীদের ভিড়। সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক বলছেন, করোনা সংক্রমিত হওয়ার ভয়ে রোগীরা এখন হাসপাতাল বিমুখ। খুব গুরুতর অসুস্থ না হলে হাসপাতালের দিকে তারা আসতে চায় না, কারণ তারা মনে করে হাসপাতালে গেলে আমি সংক্রামক হওয়ার একটি আশঙ্কা আছে। রোগীদের সাথে কথা বলে জানা যায়, হাসপাতাল বিমুখ হলেও সাধারণ অসুস্থতায় টেলিমেডিসিন সেবা নিচ্ছেন অনেকেই। করোনা পরিস্থিতির এই ভয়াবহতার কারণে আমরা কেউ বাইরে বেরোতে পারছি না। করোনায় সংক্রমিত হওয়ার ভয়ে শারীরিক ছোটখাটো সমস্যাগুলোর জন্য আমরা হাসপাতালগুলোতে যাচ্ছি না। পরে বসে টেলিফোনের সাহায্যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবা নিচ্ছি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এমন মহামারী পর্যায়ে রোগীদের সংক্রমণের কথা ভেবেই জরুরি প্রয়োজন ছাড়া হাসপাতালে আসতে নিরুৎসাহিত করছেন তারা। মানুষের মধ্যে যে কোনো মহামারীর সময় এক ধরনের মৃত্যু আশঙ্কা বিরাজ করে এবং একই সাথে সে মনে করে যে যদি তার এই রোগটি ধরা পড়ে তাহলে তাকে সমাজ এবং পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন থাকতে হবে। গবেষণায় দেখা গিয়েছে শতকরা 40 থেকে 48% সংক্রমণ ডাক্তারের চেম্বার এবং হাসপাতাল থেকে হয়ে থাকে। এজন্য আমরা বলবো, এই সময়ে একান্ত প্রয়োজন না হলে কেউ যেন ডাক্তারের চেম্বার অথবা হাসপাতালে অ্যাটেন্ড না করে। তবে জরুরি প্রয়োজনে হাসপাতাল ভীতি পরিহার করে চিকিৎসা সেবা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এরকম মহামারী পরিস্থিতিতে রোগীদের বাড়িতে থেকে চিকিৎসা নেয় শ্রেয়। আর অন্যদিকে রোগীরা বলছেন, সংক্রমিত হবার ঝুঁকি এবং ভয় থাকার কারণে হাসপাতালে আসতে নিরুৎসাহিত হচ্ছেন তারা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। গেল কয়েকদিন স্পেনে মৃতের সংখ্যা কিছুটা কম থাকলেও গেল 24 ঘন্টায় তা আবার বেড়েছে, পার হয়েছে 600 ঘর। দেশটির সবশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী ইসমাইল হোসেন রায়হান। স্পেন এই করোনা সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা 1,91,726 এবং মৃত্যুর সংখ্যা 20,000 ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে দেশটিতে মৃত্যুর সংখ্যা এসে দাঁড়িয়েছে 20,043 এবং সুস্থ হয়েছেন 74,797 জন। এর ভিতরে বাংলাদেশি রয়েছেন প্রায় 220 জনের মতো আক্রান্ত এবং মৃত্যুবরণ করেছেন 3 জন। স্পেনের গতকালকের পরিস্থিতি যদি আমরা একটু দেখতে চাই, যে গতকালকে শুধুমাত্র বার্সেলোনাতে মৃত্যুবরণ করেছেন যে 305 জন এবং আক্রান্ত হয়েছেন প্রায় 1252 জন। এবং পুরো স্পেন জুড়ে যদি আমরা গতকালকে পরিস্থিতিটি দেখি, সেটি হচ্ছে যে গতকালকে পুরো স্পেনে মৃত্যুবরণ করেছে 585 জন এবং আক্রান্ত হয়েছে কিন্তু 5252 জন। আমরা দেখেছিলাম যে গত 3-4 দিন আগে কিন্তু স্পেন কিছুটা স্বাভাবিক পর্যায়ে ফিরে গিয়েছিল, কিন্তু গত 14 তারিখে যখন লকডাউন কিছুটা স্বাভাবিক করা হয়েছিল, তখন কিন্তু বিশেষ 4টি নির্দেশনা দিয়ে এই লকডাউন স্বাভাবিক করেছিল। কেননা তাদের কৃষি ক্ষেত্রে অনেক ফসল হয়ে আছে, সেগুলো যদি তারা না তুলতে পারে তাহলে হয়তো খাদ্য সংকটে পড়তে পারে বলেই হয়তো সরকার এই ধরনের একটি সিদ্ধান্ত নিতে গিয়েছে। এবং এই সিদ্ধান্তের পরপরই কিন্তু আমরা দেখেছি যে হু হু করে কিন্তু এই আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। তো বাংলাদেশি যারা রয়েছেন, তারা যারা আক্রান্ত হয়েছেন তারা অনেকেই হসপিটালে আছেন, আর যারা হসপিটালে জায়গা পাননি তাদেরকে নিজেই আইসোলেশনে হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। যে 3 জন বাংলাদেশি মারা গিয়েছে তাদেরকে কিন্তু বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই 3 লক্ষ টাকা করে একটি অর্থ সহায়তা প্রদান করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এবারে পর্তুগালের পরিস্থিতি সবশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে সহকর্মী নাইম হোসেন পাভেল জানিয়েছেন আমাদেরকে পর্তুগালের পরিস্থিতি। পর্তুগালের যে করোনা ভাইরাস পরিস্থিতি, সেটি সময়ের সাথে সাথে আক্রান্তের সংখ্যা বাড়লেও এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি এখনো সরকারের এবং যে স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19,685 জনে এবং এখনো পর্যন্ত মৃত্যুবরণ করেছেন প্রায় 687 জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 610 জন। তো এইটি একটি সংখ্যা, আমরা যদি ইউরোপের অন্য দেশগুলোর সাথে মিলিয়ে দেখি, সুস্থ হওয়ার সংখ্যাটা কিন্তু আক্রান্তের হওয়ার
দিন থেকে আসলে অনেক সময় প্রয়োজন হয় সুস্থ হয়ে বাসায় ফেরার ক্ষেত্রে, তো সেটি এখনো পর্যন্ত পর্তুগালে তেমন বাড়েনি। তবে যেটি আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্ত এবং যে সংক্রমণের সংখ্যা সেটি অনেকটা কমে এসেছে। তো এটি একটি কারণ রয়েছে। পর্তুগিজ যে সরকারের একটি আহ্বান ছিল নাগরিকদের প্রতি এই করোনা ভাইরাস মোকাবেলায় সবার ঐক্যবদ্ধ একটি যে প্রচেষ্টা, সেটি আসলে এই নাগরিকরা তারা রেখেছেন। এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে পর্তুগিজ নাগরিকরা এই দেশের যে ইউরোপের ইস্টার সানডেতেও আসলে তারা বাসায় অবস্থান করেছেন। তো এটি একটি ভালো একটি দিক। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে পর্তুগাল থেকে করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ খবর। নাইম হোসেন পাভেল পর্তুগালের খবর জানাচ্ছিলেন। নভেল করোনা ভাইরাসের বিস্তার রোধে 26 দিন বন্ধ রয়েছে গণপরিবহন। এমন বিপর্যয়ের মুখে শ্রমিক কল্যাণ তহবিলের কোটি কোটি টাকা কোনো কাজেই আসছে না শ্রমিকদের। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বলছে নিয়োগপত্র না থাকায় কল্যাণ ফান্ডের টাকা পাচ্ছেন না পরিবহন শ্রমিকরা। এমন বাস্তবতায় শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার দ্রুত বাস্তবায়ন চায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বিস্তারিত তালুকদার বিপ্লবের রিপোর্টে। অঘোষিত লকডাউনে রোজগার বন্ধ দেশের প্রায় 70 লাখ পরিবহন শ্রমিকের। এই পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে অর্ধহারে অনাহারে দিন কাটছে তাদের। আমরা শ্রমিকরা সবথেকে অবহেলিত অবস্থায় আছি। না দেখে মালিক পক্ষ, না দেখে আমাদের ইউনিয়ন পক্ষ, মানে আর এই খাওয়ানোর জন্য কোনো পারাপারি বাচ্চা কাচ্চা খুব কষ্ট হচ্ছে। শ্রমিকদের অভিযোগ, যানবাহন থেকে শ্রমিকদের নামে প্রতিদিন 30 টাকা করে চাঁদা আদায় করা হয়। সরকারিভাবেও রয়েছে শ্রমিকদের কল্যাণ ফাউন্ডেশন, কিন্তু এমন বিপর্যয়ের মুখে শ্রমিক সংগঠনগুলোর কোনো সহযোগিতা পাচ্ছেন না শ্রমিকরা। কল্যাণ ফান্ডের কথা আর কি বলবো ভাই, এখন মনে করেন দেখা যেতেছে এই যে পর্যন্ত মনে করেন আমি কোনো কল্যাণ থেকে কোনো কিছু পাইনি। খাওয়ান পাইতাছি না স্যার, 2 মাস ধরে বসে রয়েছে, বউ বাচ্চালে খুব কষ্ট আছে। বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা দাবি করছেন শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের সাধ্যমতো সহযোগিতা করছে। তবে পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র না থাকায় শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা তারা পাচ্ছেন না। বিএনপি যখন দখল করে নিয়ে যায় তখন এই নিয়োগপত্র নয়গুলি সব বাতিল হয়ে যায়। এখন আমরা দীর্ঘদিন চেষ্টা করছি এই নিয়োগপত্র আদায় করার জন্য। মালিকরা প্রতীক নিয়োগপত্র মালিক সমিতি কেন্দ্রীয়ভাবে দিয়ে থাকলেও সারা দেশের মালিকরা সেই সময় নিয়োগপত্র না দেওয়ার কারণে আজকাল শ্রমিকরা সেই সময় সুবিধা থেকে বঞ্চিত। এই অবস্থায় শ্রমিকদের খাদ্য ও আর্থিক সহায়তার জন্য প্রধানমন্ত্রীর দেয়া প্রণোদনার বিষয়ে দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিবের। এই বিষয়টা নিয়ে আমি গতকালকেও আমি কথা বলছি আমাদের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিবের সাথে। সচিব মহোদয় আমাকে পরামর্শ দিয়েছেন যে শ্রমিকদের লিস্ট করে তাদেরকে জমা দেওয়ার জন্য সহসা জেলা ডিসির কাছে জমা দেওয়ার জন্য। রাজধানীর বাস টার্মিনালগুলো ঘুরে দেখা যায় উপার্জন বন্ধ থাকায় ত্রাণের অপেক্ষায় পরিবহন শ্রমিকরা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। পরামর্শের নামে বিভ্রান্তি না ছড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের এই দুঃসময়ে সব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। দুপুরে নিজ বাসায় এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। এখন সরকারের কোনো ভুল হলে ভালো পরামর্শ দিতে কোনো আপত্তি নেই, কিন্তু আজ সরকারের সমালোচনা করতে গিয়ে পরামর্শ দেওয়ার নামে আজকে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এই মুহূর্তে কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতার দায়িত্ব বলে আমরা মনে করি না। আওয়ামী লীগ কর্মীদের দিয়ে করা ত্রাণের তালিকা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। অনলাইনে দেয়া এক সংবাদ সম্মেলনে দলটির নেতা রুহুল কবির রিজভী বলেন, মন্ত্রণালয়ের অদূরদর্শিতা ও হেয়ালিপনার কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এখন তেলের খনির সন্ধান পাওয়া যাচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউন কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখা অপরিহার্য, কিন্তু লকডাউন কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে দেশের কোটি কোটি মানুষ খাবার সংকটে পড়েছে। এই অবস্থায় গরিব ও অসহায় মানুষের জন্য ত্রাণের চাল বরাদ্দ, OMS কর্মসূচি কিংবা কম দামে পিসিবির মাধ্যমে তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের বিক্রির উদ্যোগ অবশ্যই প্রতিবাদ। কিন্তু কোন কর্মবিরোধী সরকার ও প্রশাসনের হাতে পড়লে যে কোনো শুভ উদ্যোগ কলঙ্কজনক অধ্যায় হয়ে।
করোনার দোহাই দিয়ে কোনো চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী বা সংশ্লিষ্ট কাউকে রাজধানী ঢাকা সহ সারা দেশের কোনো বাড়িওয়ালা বা ব্যক্তি কোনো ধরনের হয়রানি করলে তাদের বাসার বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মুঠোফোনে কথা জানিয়েছেন তিনি। গ্যাস ও বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর ওয়েবসাইটে দেয়া হটলাইনে কল করে হয়রানির কথা জানাতে বলেছেন প্রতিমন্ত্রী। নার্সরা তাদের জীবন বিপন্ন করে চ্যালেঞ্জ নিয়ে আমাদের চিকিৎসা দিচ্ছেন, করোনা ভাইরাস রোগীদের চিকিৎসা দিচ্ছেন, তারা টেস্ট করতেছেন। এখন তারা যে বাড়িতে থাকে সেই বাড়িওয়ালারা যদি তাদেরকে না থাকতে দেয়, তাদের সাথে যদি বিমতাসুলভ আচরণ করে, সুতরাং এই কারণেই এবং তাদেরও একটা শাস্তি হওয়া দরকার মনে। এবং কোনো বাড়িওয়ালারা যদি আমরা জানতে পারি, যদি কোনো ডাক্তার নার্সরা যদি এই ধরনের আমাদেরকে কমপ্লেন করে, আমি বলে দিচ্ছি আমাদের, তারা যেন সেই সব বাড়িতে ইলেকট্রিসিটি এবং গ্যাস লাইন বন্ধ করে দেয় বাড়ির মালিকদের। করোনা সংকটের কারণে ভারতে যারা আটকে পড়েছেন সবাইকেই একে একে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। নিজ ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেন তিনি। যে রোগীরা ভারতের দক্ষিণ অঞ্চল থেকে বাংলাদেশে ফেরত আসবেন, তাদেরকে নিয়ে আসার পরে আমরা চেষ্টা করব দিল্লি এবং পাঞ্জাব এবং অন্যান্য অঞ্চলের বাংলাদেশিদের প্রত্যাবাসন কিভাবে করা যায়। কিন্তু সেই পর্যন্ত আপনারা দয়া করে একটু ধৈর্য ধরে থাকবেন। আমরা আমাদের কোনো নাগরিককেই বিদেশে কষ্ট করতে, খুব বেশি অসহনীয় কষ্টের মধ্যে আমরা ফেলবো না। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দ্রুত গতিতে এগিয়ে চলেছে করোনা রোগীদের চিকিৎসায় দেশের সবচেয়ে বড় অস্থায়ী আইসোলেশন সেন্টারের ও আইসিইউ ইউনিটের নির্মাণ কাজ। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, হাসপাতালের বেড, আইসিইউ সরঞ্জাম সহ সব ধরনের প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত। সবকিছু ঠিক থাকলে আগামী 4-5 দিনের মধ্যে সেবা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হবে এই হাসপাতাল। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। দেশে করোনা রোগীর সংখ্যা বাড়ার সাথে সাথে সৃষ্টি হচ্ছে হাসপাতালের বেড সংকট। এই দুঃসংবাদের মধ্যে আশার সংবাদ হলো, বেশিরভাগ কাজ এরই মধ্যে শেষ পর্যায়ে। করোনা রোগীদের চিকিৎসায় অস্থায়ীভাবে নির্মাণাধীন দেশের সবচেয়ে বড় হাসপাতাল। বৈশ্বিক দুর্যোগ ঘনীভূত হওয়ার আশঙ্কা থেকেই নিজস্ব জায়গায় অস্থায়ী হাসপাতাল নির্মাণের জন্য সরকারকে প্রস্তাব দেয় বেসরকারি প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। প্রস্তাবে সাড়া দিয়ে 2013 শয্যার আইসোলেশন ও 71 শয্যার আইসিইউ সেন্টার নির্মাণ কাজ শুরু করে সরকার। অবকাঠামো আগে থেকেই নির্মাণ থাকায় বেশি বেগ পেতে হচ্ছে না এই অস্থায়ী হাসপাতাল নির্মাণ কাজ। আর মাত্র কয়েকদিনের মধ্যে দৃশ্যমান হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় এই হাসপাতালটি। এখানে ফার্নিচার বা এগুলো রাখলে ধুলাবালিতে নষ্ট হয়ে যাবে, যে কারণে আমরা ওখানে রাখছি। এরপরে আমরা এটা যখন ম্যাটটা লেআউট হয়ে যাবে তখন আমরা পর্যায়ক্রমে এগুলো সব নিয়ে আসবো। আর আমাদের প্রস্তুতি ইনশাল্লাহ আমরা সন্তোষজনক পর্যায়ে আছে। টার্গেট আছে যে 23 তারিখের মধ্যে আমরা শেষ করব। এদিকে দেশের এই সংকটময় মুহূর্তে বেশিরভাগ মানুষ যখন ঘরবন্দি, তখন ঝুঁকি থাকা সত্ত্বেও এই কাজে সম্পৃক্ত হতে পেরে গর্বিত বলে মনে করছেন কলাকৌশলীরা। আমরা এখানে এখন এসিগুলো সব সেট করতেছি, আমাদের ওপরের লাইটগুলো সব সেট করা আছে, দেন আমাদের ডোরগুলো এখন লাগানো হচ্ছে। আমরা আশা করতেছি যে আগামী কালকের মধ্যেই আমাদের যে মেইন বেসিক লজিস্টিক্স ওয়ার্কটা শেষ হয়ে যাবে। করোনাকে ভয় করে কিছু না, এটাকে আমরা জয় করার জন্য আমরা কাজ করতেছি। যারা আসবে ওরাও যেন একটা জয়ের মনোভাব নিয়ে এখান থেকে বিদায় হতে পারে। কাজ শেষ হলে করোনা মোকাবেলায় এই অস্থায়ী হাসপাতালটি দেশের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। করোনা ভাইরাস মহামারীর নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে আফ্রিকা মহাদেশ। শুক্রবার এমন সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিবিসির প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত সেখানে অন্তত 19,000 মানুষ আক্রান্ত এবং প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাস সেখানকার অন্তত 3 লাখ মানুষের প্রাণ কেড়ে নিতে পারে এবং প্রায় 3 কোটি মানুষকে দারিদ্র্য সীমার নিচে ঠেলে দিতে পারে বলে জাতিসংঘের কর্মকর্তারাও আশঙ্কা করছেন। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের উন্নত দেশগুলো যেখানে ব্যর্থ, সেখানে আফ্রিকার মতো তৃতীয় বিশ্বের দেশগুলো করোনা মোকাবেলায় নাজেহাল হবে সে বিষয়ে এখনই হুঁশিয়ার দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আফ্রিকা মহাদেশে কোভিড-19 সংক্রমণ এখন ধীর গতিতে হলেও যুক্তরাষ্ট্রের পর করোনার পরবর্তী কেন্দ্রস্থল হতে পারে আফ্রিকা, এমনটাই বলছেন WHO মহাপরিচালক।
গেল সপ্তাহে আফ্রিকা থেকে পাওয়া প্রতিবেদন অনুযায়ী আক্রান্তের সংখ্যা 51% বৃদ্ধি পেয়েছে আর মৃত্যু বেড়েছে 60%। পরীক্ষার সরঞ্জাম অপ্রতুলতার কারণে বলা চলে প্রকৃত সংখ্যা এর চাইতে অনেক বেশি। আফ্রিকা জুড়ে কোভিড-19 আক্রান্তের সংখ্যায় বড় ধরনের পার্থক্য সৃষ্টি হওয়ায় সেখানকার প্রায় 130 কোটি মানুষের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বাড়ছে। আফ্রিকার জন্য গঠিত জাতিসংঘের বিশেষ অর্থনৈতিক কমিশন মহাদেশটির জন্য $100 কোটি নিরাপত্তা বলয় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এমনকি জাতিসংঘের এই কমিশনই কার্যকর পদক্ষেপের অভাবে আফ্রিকায় করোনা ভাইরাসে 3 লাখ মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে। নাহিদ জিহান, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনা মহামারীতে যখন থমকে আছে গোটা অর্থনীতি, তখন বড় বিপর্যয় নেমে এসেছে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নেও। হিসাব বলছে চলতি অর্থবছরের 8 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 37%। বিশ্লেষকরা বলছেন চলমান এই অবস্থায় সংশোধিত এডিপি বাস্তবায়নে বড় পতন ঘটবে। তাই করোনা নির্ভর নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করে এডিপি পুনর্বিন্যাস করার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। গোটা বিশ্বের মতোই থমকে আছে ব্যস্ত ঢাকা। এমন স্তব্ধ নগরী এর আগে কখনো দেখেনি কেউ। করোনা মহামারীতে ফাঁকা রাজধানীর মতোই থমকে আছে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজও। অর্থ বরাদ্দ আছে অথচ খরচ করা যাচ্ছে না। করোনার অভিঘাতে এমন বাস্তবতা সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে। গত 5 অর্থ বছরের হিসাব বিশ্লেষণ করলে দেখা যায় চলতি অর্থ বছরের প্রথমার্ধে খরচ করা গেছে মাত্র 26%। এর আগে টানা 3 অর্থ বছর একই সময়ে বাস্তবায়ন করা গেছে সর্বোচ্চ 27%, আর 2015-16 অর্থ বছরে তা নেমে এসেছিল 23.5%। অর্থাৎ মোটা অঙ্কের খরচ করতে হয়েছে অর্থ বছরের শেষ ভাগে। এরই মধ্যে গত মাসে 2 লাখ কোটি টাকার মূল এডিপি কাটছাট করে তা নির্ধারণ করা হয়েছে 1,93,000 কোটি টাকা, যার বাস্তবায়নও প্রায় অসম্ভব। উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই ব্যাহত হয়েছে। পুরো যেভাবে 95%, 96% বছর শেষে প্রকল্প বাস্তবায়ন সেটি হবে না। করোনার সংক্রমণ যদি বাড়তেই থাকে, একটা বড় অঙ্কের অব্যবহৃত থেকে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। যে পরিকল্পনা ছিল তার থেকেও বেশ কম এবার ব্যয় করতে পারবো আমরা। কিছু আছে যেগুলো এবছর শুরু হয়েছিল এবং কিছু কিছু প্রকল্প এবছর শেষ হওয়ার কথা। 3টি ক্ষেত্রেই আমার মনে হয় যে বেশ বড় ধরনের বিচ্যুতি এবার হবে। চলতি অর্থ বছরের 8 মাসে খরচ করা গেছে এডিপির মাত্র 37%। এ অবস্থায় করোনা নির্ভর যেসব সরকারি প্রকল্প রয়েছে তা এডিপিতে অন্তর্ভুক্ত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কর্মসূচি পুনর্বিন্যাস করার পরামর্শ বিশ্লেষকদের। ইমার্জেন্সি যে চাহিদা সেটার বিবেচনায় আরেকবার আমরা অগ্রাধিকারগুলোকে দেখতে পারি এবং পুনর্মূল্যায়ন করতে পারি। বাকি 3 মাসের যে আমাদের বাস্তবায়ন, সে বাস্তবায়নটাকে আমরা নতুন করে সাজাতে পারি। উন্নয়ন প্রকল্প অনেক জরুরি পুনর্বাসন প্রকল্প নিতে হতে পারে, সেগুলো তো ব্যয় করা যাবে। আমাদের চেষ্টা থাকবে কিভাবে দ্রুত পুনর্বাসন করা যায়। গত 2 অর্থ বছরে সংশোধিত এডিপি বাস্তবায়ন হয়েছিল 94% হারে, যা এবার বড় বিপর্যয়ের মুখে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কড়াল গ্রাসে স্থবির হয়ে পড়েছে অর্থনীতি। গোটা বিশ্বেই আর্থিক প্রবৃদ্ধির হার ব্যাপক হারে কমেছে। কোথায় গিয়ে দাঁড়াতে পারে বৈশ্বিক অর্থনীতি, তার একটি চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক অর্থ তহবিল IMF। বিভিন্ন দেশের সার্বিক অবস্থা পর্যালোচনা করে তাদের জিডিপি বৃদ্ধির হার প্রকাশ করেছে সংস্থাটি, যাতে দেখা যায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের চেয়ে তুলনামূলকভাবে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হার কিছুটা বেশি। বিস্তারিত নাহিদ জিহানের ডেস্ক রিপোর্টে। বিশ্ব মহামারীর ফলে বিভিন্ন দেশে লকডাউন আর জরুরি অবস্থার জেরে বন্ধ হয়ে গেছে সব ধরনের যোগাযোগ ও বাণিজ্যিক কর্মকাণ্ড, যার ফলে প্রতিটি দেশকেই গুনতে হচ্ছে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি। 2019 সালে কোন দেশের আর্থিক বৃদ্ধির হার কেমন ছিল এবং 2020 ও 21 সালে তা কেমন হতে পারে তার একটি আগাম পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তাদের হিসেবে দেখা গেছে উন্নত ও উন্নয়নশীল অধিকাংশ দেশেরই চলতি বছর ঋণাত্মক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
উন্নত দেশের মধ্যে যুক্তরাষ্ট্রে 2019 সালে জিডিপি ছিল 2.3%, আর 2020 সালে সেই হার হতে পারে -5.9%। তবে 2021 সালে তা বৃদ্ধি পেয়ে হতে পারে 4.7%। একইভাবে প্রবলভাবে করোনা আক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের দেশ ইতালি, ফ্রান্স ও স্পেনের অর্থনীতিতেও ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়েছে। 2019 সালে প্রবৃদ্ধি ছিল 1.2%, আর 2020 ও 21 সালে পূর্বাভাসে বলা হয়েছে জিডিপি হতে পারে যথাক্রমে -7.5 ও 4.7%। এদিকে এশিয়ার মধ্যে জাপান ও পাকিস্তানে 2019-এর তুলনায় চলতি বছর জিডিপির প্রবৃদ্ধি ঋণাত্মক মাত্রায় পৌঁছতে পারে। 2021-এ তা আবার বাড়তে শুরু করবে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে চীন, ভারত ও বাংলাদেশের জিডিপির ক্ষেত্রে। চীনের জিডিপি 2019-এর তুলনায় কিছুটা কমলেও তা ঋণাত্মক মাত্রায় যাচ্ছে না। একইভাবে ভারতে গেল বছরের 4.2 থেকে নেমে চলতি বছর 1.9% আসতে পারে, আবার 7.4% বেড়ে দাঁড়াতে পারে আগামী বছর। আর এক্ষেত্রে সবচেয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে বাংলাদেশ। 2019 সালে জিডিপি ছিল 7.9, চলতি বছর তা নেমে 2 এবং 2021 সালে 9.5% উন্নীত হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিল। নাহিদ জিহান, নিউজ 24। করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সম্মুখ যোদ্ধাদের সহায়তা ও সমর্থন দানে সঙ্গীত দুনিয়ার মহাতারকাদের নিয়ে এক ভার্চুয়াল কনসার্টের আয়োজন করা হয়েছে। দ্য ওয়ান ওয়ার্ল্ড টুগেদার অ্যাট হোম নামক এই কনসার্টে লেডি গাগা, টেলর সুইফট, বিলি এলিশ, এলটন জন, অপরা উইনফ্রে সহ শতাধিক শিল্পী নিজ নিজ বাড়ি থেকে সরাসরি সঙ্গীত পরিবেশন করবেন। রোববার যুক্তরাজ্য ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল BBC 1 স্থানীয় সময় সন্ধ্যা 7টায় সরাসরি সম্প্রচার করবে। ভার্চুয়াল কনসার্ট থেকে এই প্রাপ্ত অর্থ করোনা সংকট মোকাবেলায় ব্যয় করা হবে। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। বিশ্বব্যাপী করোনার প্রভাব লণ্ডভণ্ড করেছে বিশ্ব ক্রীড়াঙ্গনের সাজানো সূচি থেকে শুরু করে মাঠ ও মাঠের বাইরের পরিস্থিতিকেও, যেখানে বাদ যায়নি 2 বছরের বেশি সময় পরও সূচিতে থাকা কাতার বিশ্বকাপও। বিশ্বকাপকে সামনে রেখে নতুন 7টি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে, সেখানে কর্মরত নতুন 3 জন সহ মোট 8 জন শ্রমিক আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। তবুও কর্তৃপক্ষ থামায়নি স্টেডিয়াম তৈরির মহাযজ্ঞ। বিস্তারিত রিপোর্টে। 2022 কাতার বিশ্বকাপ হাতে সময় আছে আরও 2 বছর, তবে করোনা ভাইরাসের সর্বগ্রাসী থাবায় বাদ যায়নি দেশটির বিশ্বকাপ প্রস্তুতিও। বিশ্বকাপকে সামনে রেখে চলছে জোর প্রস্তুতি কাতারের সম্পূর্ণ নতুন 7টি স্টেডিয়াম তৈরিতে। ঠিক তখনই দোহায় স্টেডিয়াম তৈরির কাজে নিয়োজিত আরও 3 শ্রমিকের শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাস। এ নিয়ে শ্রমিকদের মাঝে আক্রান্ত হলেন মোট 8 জন। শ্রমিকরা আক্রান্ত হবার পরও কাজ থেমেনি বিশ্বকাপ ফুটবল স্টেডিয়ামের নির্মাণের কাজে। আয়োজক কাতার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কাজ কোনোভাবেই বন্ধ রাখা যাবে না। তবে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিতে চলেছেন অবশেষে কর্তৃপক্ষ। যাদের করোনা ধরা পড়েছে তারা বরাবরের মতোই বিনামূল্যে খাবার এবং স্বাস্থ্য পরিষেবা পাবেন। আর এইভাবে চলতে থাকলে কাতারে করোনায় আক্রান্তের সংখ্যা যে বাড়বে আরো বহুগুণে তা কার্যত প্রায় স্পষ্ট। কাতারে এখনো পর্যন্ত 7 জন করোনায় মৃত্যুবরণ করেছেন, যেখানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা 4100-এর উপরে। কাতারে ফিফা বিশ্বকাপের 22তম আসর হওয়ার কথা ছিল নভেম্বর-ডিসেম্বরে। তার আগেই যুদ্ধকালীন তৎপরতার মতো গুরুত্ব দিয়ে কাজ শেষ করার চলছে প্রস্তুতি। তবে করোনা এবং এর সংক্রমণ নিঃসন্দেহে আয়োজকদের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। যদিও সংশ্লিষ্ট অনেকেই বলছেন করোনার প্রকোপ নিয়ে উদাসীন দেশটির প্রশাসন, আর সেই ব্যাপারেও কড়া নজর রাখছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তামিমুর রহমান, নিউজ 24। করোনার দিনগুলোই আর সবার মতো 4 দেয়ালে বন্দী ক্রীড়াঙ্গনের তারকারা। তবে ঘরে বসেই খোঁজ খবর রাখছেন একে অন্যের, গল্প আড্ডায় মেতে উঠছেন অবসর সময়ে। মাঠ আর মাঠের বাইরের মজার সব ঘটনা ও অভিজ্ঞতা শেয়ার করছেন ভক্তদের সঙ্গে। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম। টেনিস কোর্টে বছর জুড়ে ব্যস্ততা, হঠাৎ ব্যস্ত জীবনে নেমে এলো অপ্রত্যাশিত অবসর। গৃহবন্দী হয়ে সময় কাটছে অ্যান্ডি মারের। অন্যদিকে নোভাক জোকোভিচ, তারও দশা একই। গ্র্যান্ড স্ল্যাম নিয়ে ভাবনা আপাতত বেশ দূরের। মুঠোফোনে আড্ডায় মেতে উঠলেন 2 তারকা। গল্পের বিষয়, খেলার জগতে না আসলে অন্য কোন পেশা বেছে নিতেন?
ছোটবেলা থেকে আমি বিজ্ঞান পড়তে ভালোবাসি। টেনিসে না আসলে খুব সম্ভবত বিজ্ঞানী হতাম। আমার আগ্রহ ছিল ফুটবলে, কিন্তু এখন মনে হচ্ছে যদি চিকিৎসক হতে পারতাম। মানুষের সেবা করার চেয়ে উত্তম কাজ আর কি হতে পারে। ফুটবল ক্যারিয়ারে নিজ দেশ ইতালির ক্লাবগুলোয় বেশি খেলেছেন মারিও বালোতেল্লি। তবে সাবেক ফরাসি খেলোয়াড় থিয়েরি অরির প্রশ্নে বালোতেল্লি বলেন তার কাছে সেরা ইংলিশ প্রিমিয়ার লিগ। 2010 থেকে 13 ম্যানচেস্টার সিটি, 2014 থেকে 16 খেলেছিলেন লিভারপুলের জার্সিতে। অবশ্যই ইংল্যান্ড, তাদের ফুটবল ভাবনা দারুণ। যদিও খাওয়া দাওয়ায় কিছুটা সমস্যা হয়, তবে ক্লাবগুলো অসাধারণ। ফুটবলের জন্য ইংল্যান্ডই বেস্ট। অন্যদিকে বার্সার জার্সিতে লিওনেল মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা এখনও অনন্য বর্তমানে বেসিকতাসের খেলা মিডফিল্ডার কেভিন প্রিন্স বুয়াটেংয়ের। যতজন খেলোয়াড়ের সঙ্গে দেখা করেছি তাদের মধ্যে মেসি সেরা। তার অনুশীলন দেখেও অনেক কিছু শেখা যায়। আরিফুল ইসলাম, নিউজ 24। সংবাদে ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।